বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দফতর, মানে সেখান থেকেই আজকের আলোচনা। অসাধারণ একটা লেখা, বিড়াল। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা। শুরুটা তো বেশ মজাদার। কমলাকান্ত হুঁকো হাতে দিবা স্বপ্নে মগ্ন, ভাবছেন তিনি নেপোলিয়ন। হ্যাঁ, ওয়াটারলু জয় করছেন এরকম একটা অবস্থায়। ঠিক সেই সময়ে একটা বিড়ালের প্রবেশ, আর সে কিনা ওনার জন্য রাখা দুধটা খেসাবার করেছে। আর এই খুব সাধারণ ঘরোয়া একটা ঘটনা থেকেই বঙ্কিমচন্দ্র টেনে আনছেন গভীর সব সামাজিক প্রশ্ন। একদম। আমরা এটাই দেখব যে নেশার ঘোরে থাকা কমলাকান্ত আর ওই যুক্তিবাদী বিড়ালের মধ্যে কাল্পনিক কথাবার্তা চলছে। আর তার মধ্যে দিয়ে ১৯ শতকের সমাজের ভণ্ডামি বা ধরুন শ্রেণী বৈষম্য, এই বিষয়গুলো কিভাবে উঠে আসছে। এটা কিন্তু শুধু হাসির গল্প নয় একদমই। এর ভেতরে অনেক স্তর, অনেক ভাবনা লুকিয়ে আছে। তা তো বটেই। একদিকে কমলাকান্তের ওই আফিমের ঘোর, বাস্তব থেকে দূরে থাকা অবস্থা। আর অন্যদিকে একটা সাধারণ, যাকে আমরা সাধারণই ভাবি, সেই বিড়ালের মুখে কি সাংঘাতিক সব যুক্তি। এই বৈপরীত্যটাই তো আসল জায়গা। মনে হয় যেন আমাদের চেনা ধারণাগুলোকেই উনি প্রশ্ন করছেন। আচ্ছা, তাহলে আসুন এই আলোচনাটা আরেকটু এগিয়ে নিয়ে যাই। কি ঘটেছিল এরপর? তো কমলাকান্তের দিবাস্বপ্নটা ভাঙল ওই বিড়ালের ডাকে, মিয়াও। শুনেই ওনার প্রথম ভাবনাটাও তো অদ্ভুত। ভাবলেন কিনা ওয়েলিংটন এসেছেন। হ্যাঁ, ওয়েলিংটন। বিড়াল সেজে আফিম চাইতে এসেছে। আফিমের নেশায় কি না কি ভাবছেন। সেটাই। কিন্তু যখন বুঝলেন যে না, ওয়েলিংটন নয়, একটা ছোট্ট বেড়াল, এবং সে তার দুধটা খেয়ে ফেলেছে। তখনই ওনার মধ্যে ওই কি বলে সামাজিক পৌরুষ বোধটা জেগে উঠল। ঠিক। প্রথা অনুযায়ী তো বিড়াল দুধ খেলে তাকে মারা উচিত, না হলে লোকে বলবে কি, কাপুরুষ ভাববে। তাই আর কি, একটা ভাঙা লাঠি জোগাড় করে তেড়ে গেলেন। কিন্তু মজাটা হলো এরপর, বিড়ালটা মোটেও ভয় পেল না। একদম না। সে শুধু একটু সরে বসল, তারপর একটা হাই তুলল। আর আবার বলল, মিয়াও। যেন প্রশ্ন করছে, কি করবে বা মারবে নাকি? এই সাহসটা দেখে কি কমলাকান্ত একটু থমকে গেলেন? মনে তো হয় এই অপ্রত্যাশিত আচরণে উনি একটু হকচকিয়ে যান, লাঠিটা ফেলে দিলেন। আবার হুঁকোটা হাতে নিলেন। আর ঠিক তখনই গল্প অনুযায়ী ওনার দিব্য কর্ণপ্রাপ্তি হল। উনি বিড়ালের ভাষা বুঝতে পারছেন। এই অলৌকিক ব্যাপারটা বঙ্কিম আনলেন ওই অসম্ভব সম্বাদটাকে সম্ভব করার জন্য, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। এর মাধ্যমে উনি আসলে গভীর সামাজিক বিষয়গুলো তুলে ধরতে চেয়েছেন। আর এখান থেকেই তো শুরু হলো বিড়ালের সেই আশ্চর্য যুক্তির মালা। একেবারে প্রথম প্রশ্নটাই তো খুব মৌলিক, খাবারের অধিকার নিয়ে। সে বলছে সংসারের যত ভালো জিনিস, ক্ষীর, সর, দুধ, মাছ, মাংস, সেগুলো সব মানুষ একাই ভোগ করবে কেন? পশু পাখিদের খিদে পায় না? এটা তো শুধু খাওয়ার কথা নয়, আসলে তো এটা সম্পদের বন্টনের প্রশ্ন। বিড়াল কিন্তু বলছে মানুষ খাচ্ছে, তাতে তার আপত্তি নেই। কিন্তু সে খেলে তাকে চোর বলা হচ্ছে, লাঠি নিয়ে তাড়া করা হচ্ছে। এটা কেন? এটা কোন শাস্ত্রে লেখা আছে? কোন যুক্তিতে এটা ঠিক? সে যেন বলছে প্রাকৃতিক নিয়ম তো সবার জন্য সমান, কিন্তু সমাজ নিয়মগুলো এত আলাদা কেন? বঙ্কিম এখানে বিড়ালের মুখ দিয়ে প্রচলিত সামাজিক ধারণাকেই সরাসরি চ্যালেঞ্জ করছেন। শুধু তাই নয়, দেখুন, সে তার দুধ খাওয়াটাকে কেমন একটা অদ্ভুত যুক্তি দিয়ে জাস্টিফাই করছে। হ্যাঁ, বলছে সে নাকি কমলাকান্তের পরোপকার করেছে। এটা কিভাবে সম্ভব? এখানেই বঙ্কিম ধর্মের প্রচলিত ধারণাকে ব্যঙ্গ করছেন। বিড়ালের যুক্তিটা শুনুন। সে বলছে দুধটা খেয়ে তার উপকার হয়েছে। আচ্ছা। আর পরোপকার যদি পরম ধর্ম হয়, তাহলে সেই পরোপকারের ফলটা কে পাবেন? কমলাকান্ত, কারণ তার দুধ খেয়েই বিড়ালের উপকার হয়েছে। ঠিক। অতএব বিড়াল চোর হলেও সে আসলে কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের একটা উপায়। তাই তার শাস্তি নয়, বরং প্রশংসা পাওয়া উচিত। কি সাংঘাতিক যুক্তি! একেবারে উল্টো দিক থেকে দেখা। প্রচলিত ধর্মবোধকে নিয়ে কি অসাধারণ পরিহাস! এরপর সে আরও গভীরে যাচ্ছে। চুরির আসল কারণটা কি? হ্যাঁ, সে বলছে কেউ স্বাদ করে চোর হয় না, আসলে অভাবী মানুষকে চোর বানায়। আর এখানে বঙ্কিম সরাসরি আঙুল তুলছেন কাদের দিকে? সমাজের ধনীদের দিকে। বিড়াল বলছে যারা চোরের নামে শিউরে ওঠেন, সেই সব সাধুরা অনেক সময় চোরের থেকেও বেশি অধার্মিক। কেন? তাদের যুক্তিটা কি? তাদের প্রয়োজন নেই, তাই তারা চুরি করেন না। এটা কোনো গুণ নয়।
কিন্তু যাদের অনেক আছে, প্রয়োজনের থেকেও বেশি আছে, তারা গরিবদের দিকে ফিরেও তাকায় না। এই যে উদাসীনতা, এই কৃপণতা, এটাই আসলে চুরির মূল কারণ। অধর্মটা তাই চোরের নয়, কৃপণ ধনীর। কিন্তু শাস্তিটা পায় শুধু চোর। অথচ যে ধনী এই চুরির পরিবেশটা তৈরি করল, তার কিছুই হয় না। 19 শতকের প্রেক্ষিতে এটা একটা মারাত্মক প্রশ্ন কিন্তু। সমাজের এই উদাসীনতা নিয়েও তো বিড়ালের অনেক ক্ষোভ। আছে তো। সে বলছে, সে যে দাঁড়ে দাঁড়ে ম্যাউম্যাউ করে ফেরে, মানে খাবারের জন্য কাঁদে, কেউ তাকে সামান্য মাছের কাঁটা বা এঁটো ভাতটুকুও দেয় না। বরং সেগুলো নর্দমায় ফেলে দেয়। সে বলছে, যাদের পেট ভরা তারা কি করে বুঝবে ক্ষুধার জ্বালা। আর এই যে কথাটা, দরিদ্রের দুঃখে সমবেদী হওয়াটাও যেন লজ্জার, এটা তো খুব সত্যি কথা। হ্যাঁ, সমাজের উঁচু তলার মানুষের দুঃখে সবাই কত চিন্তিত হয়, কিন্তু গরিবের কষ্ট দেখলে যেন পাশ কাটিয়ে চলে যায়। এই মানসিকতাকেও বঙ্কিম ছাড়েননি। এরপর এলো ভণ্ডামির প্রসঙ্গ, দ্বিচারিতা। সে সরাসরি কমলাকান্তকে প্রশ্ন করছে, আচ্ছা, এই দুধটা যদি কোনো নামী পণ্ডিত খেতেন, ধরুন কোনো শিরোমণি বা ন্যায়ালঙ্কার, কমলাকান্ত কি করতেন তখন? তাকেও কি লাঠি নিয়ে মারতে যেতেন? অবশ্যই না। হয়তো আরও খাতির করে বসাতেন, আরও দুধ এনে দিতে চাইতেন। এটাই হলো তেলা মাথায় তেল দেওয়া। একদম। যার ক্ষমতা আছে, সম্মান আছে, তার দোষও দোষ নয়। আর যে গরিব, শক্তিহীন, তার সামান্য ভুলও বিরাট অপরাধ। যার খিদে নেই তার জন্য বিরাট আয়োজন। আর যে ক্ষুধার জ্বালায় না বলে একটু খায়, সে হলো চোর, তাকে শাস্তি দাও। এই ভণ্ডামিটা কি আজকের সমাজে নেই? মনে হয় না একটুও কমেছে। এরপর বিড়াল তুলছে শ্রেণী বৈষম্যের ভয়ানক ছবিটা। হ্যাঁ, পোষা বিড়াল আর রাস্তার বিড়ালের তুলনা। পোষা বিড়ালের যত্নাত্তি, ভালো খাবার, কেমন নাদুসুনদুস চেহারা, লেজ ফুলে গায়ে লোম হয়। আর অন্যদিকে রাস্তার বিড়াল, সে অনাহারে কঙ্কাল সার, উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান। এটা তো শুধু দুটো বিড়ালের জীবনের ছবি নয়। না, এটা আসলে সমাজের দুটো শ্রেণীর প্রতিচ্ছবি, সুবিধাভোগী আর বঞ্চিত শ্রেণী। আর এই তুলনাটা টেনে এনে সে কি দাবি করছে? সে বলছে, পৃথিবীর খাবারে সবার সমান অধিকার, আর তারপর দিচ্ছে হুঁশিয়ারি। খাইতে দাও নহিলে চুরি করিব। এটা যেন শুধু বিড়ালের কথা নয়, এ যেন সমাজের সমস্ত বঞ্চিত মানুষের চরম প্রতিবাদ। বাঁচার অধিকার না দিলে তারা নিয়ম ভাঙবে। এই যুক্তির পর সে প্রশ্ন তুলছে বিচার ব্যবস্থা নিয়ে। বলছে, চোরের শাস্তি হয়, কিন্তু যে নির্দয় তার শাস্তি হয় না কেন? দরিদ্র মানুষ খাবারের জোগাড় করলে সেটা অপরাধ, কিন্তু ধনী যদি কৃপণতা করে সেটা অপরাধ নয় কেন? এই প্রশ্নগুলো তো পুরো সামাজিক এবং আইনি কাঠামোর ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে। সে তো কমলাকান্তকেও ছাড়ছে না, তাকেও জিজ্ঞেস করছে। হ্যাঁ, কমলাকান্ত তো নেশাগ্রস্ত হলেও তত্ত্বদর্শী বলে পরিচিত। তাকেই প্রশ্ন করছে, আপনিও কি দেখতে পাচ্ছেন না যে এই ধনীদের দোষেই গরিবরা চোর হয়? কেন একজন মানুষ একা 500 জনের খাবার ভোগ করবে? আর যদি করেও, বাড়তি খাবারটুকু অন্যদের দেবে না কেন? না দিলে গরিবরা তো চুরি করবেই। কারণ অনাহারে মরতে তো কেউ পৃথিবীতে আসেনি। বঙ্কিম এখানে ব্যক্তিগত সম্পত্তির অধিকারের নৈতিকতা নিয়েই যেন প্রশ্ন তুলে দিচ্ছেন। সেই সময়ের জন্য এটা খুবই র্যাডিক্যাল বা বৈপ্লবিক ভাবনা। এই সব শুনে কমলাকান্তের অবস্থাটা কি হলো? উনি তো বেশ অপ্রস্তুত হয়ে পড়ার কথা। হ্যাঁ, হয়েও পড়লেন। উনি আর থাকতে না পেরে বলে উঠলেন, এগুলো সব সোশ্যালিস্টিক কথাবার্তা। সমাজতন্ত্রের কথা বললেন, এগুলো সমাজের শৃঙ্খলার বিরোধী। তার যুক্তি হল, যদি ধন জমিয়ে রাখার অধিকার বা নিরাপত্তা না থাকে, তাহলে কেউ আর কষ্ট করে সম্পদ বাড়াতে চাইবে না। তাতে সমাজের উন্নতি থেমে যাবে। এটা আসলে 19 শতকে ইউরোপের ওই সমাজতান্ত্রিক চিন্তাভাবনা নিয়ে তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজে যে একটা ভয় ছিল, তারই প্রতিফলন। কিন্তু বিড়ালের উত্তরটাও তো খুব জোরালো। অবশ্যই। সে পাল্টা প্রশ্ন করছে, সমাজের উন্নতি মানে যদি শুধু ধনীর উন্নতি হয়, তাতে গরিবের কি লাভ? পেটে যদি খাবারই না জোটে তাহলে সেই উন্নতি দিয়ে কি হবে? এই প্রশ্নটা আজও কি প্রাসঙ্গিক নয়? উন্নয়নের ফল যদি নিচের তলার মানুষের কাছে না পৌঁছায়, সেই উন্নয়ন কতটা অর্থপূর্ণ? একদম। তো এই যুক্তির সামনে কমলাকান্ত কি করলেন? উনি তো প্রায় হেরেই গেলেন। হ্যাঁ, উনি বুঝলেন যে এই বিড়ালকে যুক্তিতে হারানো যাবে না, কারণ সে একই সঙ্গে তার্কিক এবং যেন বিচারকও। তাহলে তর্কে না পেরে উনি কি করলেন? হার মানলেন? ঠিক হার মানলেন না, বরং যা হয় আর কি, যুক্তিতে না পারলে মানুষ উপদেশের আশ্রয় নেয়। ও, তাই করলেন? হ্যাঁ,
খুব গম্ভীর হয়ে বললেন, এসব খারাপ কথা, মানে নীতিবিরুদ্ধ কথা, এগুলোর আলোচনা করাও পাপ। বিড়ালকে বললেন ধর্মচর্চা করতে। হ্যাঁ, বললেন এইসব বাজে তর্ক ছেড়ে ধর্মালোচনা করো। এমনকি নিউম্যান পার্কারের মতো সাহেব দার্শনিকদের বই পড়ার পরামর্শ দিলেন। এটা তো একদিকে হাসির, আবার অন্যদিকে পরাজিত মানুষের আত্মরক্ষার চেষ্টা। শুধু তাই নয়, উনি একটা আপোষের চেষ্টাও করলেন না। হ্যাঁ, বললেন ঠিক আছে, কাল এসো, ছানা দেব, দুজনে ভাগ করে খাবো। কিন্তু আজ যেন আর তারও হাড়িতে মুখ না দেয়। প্রয়োজনে একটু আফিংও দিতে চাইলেন, মানে পরিস্থিতিটা কোনো রকমে সামাল দেওয়ার চেষ্টা। বিড়ালের উত্তরটা কি ছিল? সেও খুব মজার উত্তর দিল। বলল, আফিং তার দরকার নেই, তবে খিদে পেলে হাড়ি খাওয়ার ব্যাপারটা সে ভেবে দেখবে। মানে সে তার অবস্থানে মোটামুটি স্থির রইল। হ্যাঁ, এই বলে সে চলে গেল। আর বিড়াল চলে যাওয়ার পর কমলাকান্তের কি মনে হলো? সেটাই তো গল্পের আসল মজা। একদম। ওনার মনে হলো তিনি একটা পতিতাত্মাকে উদ্ধার করেছেন, অন্ধকার থেকে আলোয় এনেছেন। এই আত্মতুষ্টি, এটাই বঙ্কিমের চরম শ্লেষ, তাই না? ঠিক তাই। আসলে কে কাকে আলো দেখালো? যুক্তিতে হেরে গিয়েও কমলাকান্ত নিজেকে জয়ী ভাবছেন। এটা সমাজে সেই সব মানুষদের প্রতি ব্যঙ্গ যারা নিজেদের ভুল ধারণা বা অবস্থানকেই সবসময় ঠিক মনে করে, অন্যের যুক্তি বা অবস্থা বোঝার চেষ্টাই করে না। তাহলে সব মিলিয়ে যদি দেখি, একটা খুব সাধারণ ঘটনাকে নিয়ে, একটা বেড়ালের দুধ খেয়ে ফেলার মতো ঘটনা। সেখান থেকেই বঙ্কিমচন্দ্র ১৯ শতকের সমাজের কত বড় বড় সমস্যা, ভণ্ডামি, শ্রেণী বৈষম্য, ন্যায় বিচার, এই সব প্রশ্ন তুলে আনলেন। আর সেটা করলেন হাসির মোড়কে। এই গভীর সামাজিক সমালোচনাটা আজও আমাদের ভাবায়। এখানে আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং হল ওই বৈপরীত্যটা, কমলাকান্তের নেশাগ্রস্ত আধোবাস্তব জগৎ, আর তার বিপরীতে বিড়ালের একেবারে শানিত বাস্তববাদী যুক্তি। এই কন্ট্রাস্টটাই শুধু হাসায় না, বরং সমাজের অনেক নিয়ম, অনেক বিশ্বাসকে নাড়িয়ে দেয়। বিড়ালের প্রশ্নগুলো যেন চাবুকের মতো। বঙ্কিম কিন্তু কোনো সমাধান দেননি। না, দেননি, কিন্তু প্রশ্নগুলো তুলে দিয়ে পাঠককে একটা গভীর চিন্তার জায়গায় নিয়ে গেছেন। সত্যি, শেষে একটা প্রশ্ন মনে হয় থেকেই যায়, যেটা বঙ্কিম হয়তো আমাদের ভাবার জন্যেই ছেড়ে দিয়েছেন। কি সেটা? কমলাকান্ত কি সত্যিই বিড়ালটাকে আলো দেখাতে পেরেছিলেন, নাকি নিজের যুক্তির হার ধাকতে ওসব উপদেশের কথা বলেছিলেন? এটা একটা ভালো প্রশ্ন। আর বিড়ালের তোলায় প্রশ্নগুলো, ধনীর দায়িত্ব কি, গরিবের অধিকার কোথায়, সম্পদ কিভাবে ভাগ হওয়া উচিত, ন্যায় বিচার কি সত্যি সবার জন্য সমান? এই প্রশ্নগুলো আজকের পৃথিবীতে দাঁড়িয়েও আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। মনে হয় এই ভাবনার মধ্যেই বিড়াল রচনার সার্থকতা আজও বেঁচে আছে।